আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আছি এখন ভারতের আগরতলায়। আপনারা সবাই জানেন, কারণ আমি ফেসবুকের অনেক পোস্ট করেছি। যেদিন আসছি সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি এবং আমার অবস্থান আপনাদের জানাচ্ছি। তো অনেকে বলছেন যে কবে আসবেন ভাই। আমি এখনো যে উদ্দেশ্যে রওনা করেছি সেখানে পৌঁছতে পারিনি। আমি এখন বসে আছি আগরতলা রেল স্টেশনে। তো আমার এখনো টিকিটের ব্যবস্থা হয়নি। হয়ে গেলে আমি কলকাতা যাব, কলকাতার কাজ সেরে তারপরে হচ্ছে ঢাকায় ফিরবো। তো এখনো যেহেতু গন্তব্যে পৌঁছাতে পারিনি, সেক্ষেত্রে আমি কখন ঢাকা ফিরবো সেটা তো এখন অনিশ্চিত। কারণ আপনারা জানেন যে যে কারণে যাচ্ছি সেটা করতে মোটামুটি সপ্তাহখানিক ওইখানে থাকার কথা কলকাতায়, কিন্তু সেটা আমি এখন করতে পারিনি। অর্থাৎ আমি গত মঙ্গলবারে ঢাকা থেকে বের হয়েছি। কলকাতা যেতে যেতে আরো কতদিন লাগে আল্লাহ জানে। আমি অনেক চেষ্টা করছি, এখানে টিকিট পাওয়া যাচ্ছে না। সবাই বলছে যে দুর্গাপূজার সামনে, এই কারণে এখন খুব বাজে অবস্থায় টিকিট পাওয়া যায় না। অগ্রিম বুকিং দিয়ে রাখছে অনেক। বললো যে এখানে এই কাউন্টার, ওই যে এই পাশে আমি কাউন্টারে গিয়েছিলাম, কাউন্টারে যাওয়ার পর তারা বললো যে হাজার হাজার ওয়েটিং লিস্টে এখনো আছে যারা এখনো টিকিট পায়নি, সিট পায়নি। তো আপনি যদি যান 10 তারিখের পরে টিকিট পেতে পারেন, এটা আমাকে বললো। তো সেটা আমার জন্য অনেক লম্বা হয়ে যায়। আজকে অলরেডি 4 তারিখ, এখানে আরো 4-5 দিন থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার। খাবার দাবারের খুব সমস্যা, বিশেষ করে হালাল খাবার বলতে আমি শুধুমাত্র পিৎজা যেগুলো খাই, সবজির পিৎজা যেগুলা, তো এগুলো খেয়ে আর কতক্ষণ থাকা যায়, গ্যাস হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হওয়ার জন্য একদম মরিয়া হয়ে আছি। নানাভাবে ট্রাই করছি টিকিটের জন্য। আজকে হয়তো একটা টিকিটের খবর আসতে পারে, কবে নাগাদ কখন কি হয় সেটা হয়তো জানতে পারবো। যত টিকিট এজেন্ট আছে আমার জানাশোনা, তারা এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি। একজন কালকে সিট দিতে বললো, একটা টিকিট দিতে চেয়েছে, কিন্তু সিট পাওয়া যাবে না। তো আমি চিন্তা করলাম যে এখন প্রায় 48 ঘন্টার যাত্রা, সিট ছাড়া বসে বলে যে বসে যেতে পারবেন অথবা দাঁড়ায় যেতে পারবেন, এটা ইম্পসিবল। গতকালকে বিলুনিয়া থেকে এই যে আগরতলা পর্যন্ত আসলাম, এতে 1.5 ঘন্টা সময় লেগেছে, পুরো সময়টা দাঁড়ায় থাকতে হয়েছে। তো এরকম ভাবে আজকে 2-3 দিনের টানা পরিশ্রমের ফলে এখন আর আসলে ওইভাবে দাঁড়াই থেকে সফর করা এটা ইম্পসিবল। সেজন্য আমি এটা বলে দিচ্ছি যে না, এইভাবে হবে না, এইভাবে ট্যুর করা সম্ভব না। তখন বললো যাচ্ছে ঠিক আছে, তাহলে ওয়েট করেন, দেখা যাক কি হয়। তো ওয়েট করছি, দেখি যদি সিট মিলে যায় ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কলকাতায় গিয়ে কাজ সেরে ঢাকা ফিরবো। একদিনেও অতিরিক্ত ইন্ডিয়া থাকার মতো অবস্থা নাই, কারণ আপনারা জানেন যে থাকা খরচটাও বেশি, আবার খাওয়া খরচ, খাওয়ার সুব্যবস্থা নাই তেমন একটা, হালাল খাবার পাওয়া যায় না যেহেতু। আর খাবারের ব্যাপারে আমার একটু সমস্যা, যে কারণে আসলে ম্যাক্সিমাম সময় আমাকে না খেয়ে থাকতে হয়, উপাস থাকতে হয়। মঙ্গলবারে সর্বশেষ বুধবারে দুপুরে ভাত খেয়েছি। আজকে মনে হয় শুক্রবার, এখনো পর্যন্ত দানা মুখে যায় নাই। গতকালকে সারাদিন কিছু খাইতে পারি নাই। দুপুরের পরে অর্থাৎ প্রায় 4টার দিকে গিয়ে একটা ভেজিটেবল পিৎজা খেয়েছি ছোট্ট, আর একটা সাথে করে নিয়ে এসেছি, সেটা আজকে দুপুরের দিকে খাইলাম। তো এটা অনেক দূরে, তো এখান থেকে যেখানে আমি আছি আগরতলা স্টেশনে, এই স্টেশন থেকে অটোতে বা সিএনজিতে 20 রুপি ভাড়া যায়। জায়গার নাম হলো বটতলা। সেখানে কিছু পিৎজা ফাস্ট ফুডের দোকান পাওয়া যায় আর কি। তো আমি খুব মনে হয় খুঁজছি আর কি, মুসলিম হোটেল আমি পাই নাই, যে হলে খাওয়া দাওয়া আসলে অনেকটা কষ্টসাধ্য আমার জন্য। আচ্ছা, এইভাবে আছি, দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখে, অসুস্থ যেন না হয়ে যায়। ঘুম টুম হয় না, দুশ্চিন্তা কারণে। এর মধ্যে তো আলহামদুলিল্লাহ আমাদের নেপালের যারা ছিল সবাই ভিসা পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়েছি। ইন্ডিয়াতে মোটামুটি আর 2 জন বাকি আছে, আর সব ভিসা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং রিসেন্ট অনেক পারমিট ঢুকবে, সেগুলো ঢুকলে আবার সবাইকে
ইন্ডিয়া নেপাল যেভাবে পসিবল হয় সেদিকে যার মতো করে পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল অবস্থা। আসলে তেমন জরুরি কোনো আপডেট নাই আমার কাছে তেমন কিছু। অনেকে বারবার জিজ্ঞেস করতেছিল যে কবে আসবো, সেই জন্য আসলে মূলত আজকের লাইভটাতে আসা। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, যেহেতু এখনই আমার কোনো কাজ নেই, বসে থাকবো এখানে অনেকক্ষণ। কারণ সারাদিন বলা চলে শুয়েছিলাম, একটু আগে আসছি স্টেশনের ভিতরে আর কি, পাশেই হোটেল, 5 মিনিট দূরত্ব হোটেল। তো এখানে হোটেল সম্পর্কে বলেও লাভ নেই, কারণ আমার মতো হয়তো বা কেউ এভাবে ট্যুর করবেও না। সুতরাং এখানে হোটেল টোটেলের ব্যবস্থাপনা বা এসব নিয়ে কথা বলার দরকার নেই। একটু সমস্যা হয়েছে কি, প্রথম যখন একটা হোটেলে গেলাম, হোটেলের নাম হচ্ছে অনন্যা হোটেল। এটা রেল স্টেশন থেকে বের হইলে পাশে দেখা যায়, একদম পাশে। তো গেলাম, এটার মালিক একটা মহিলা বললো যে আমরা তো ইন্ডিয়ান ছাড়া অন্য কোন দেশের মানুষের ভাড়া নেই। আমি বললাম যে আজব কাহিনী, আপনারা যদি অন্য দেশের মানুষের ভাড়া না দেন, তাহলে একজন টুরিস্ট হিসেবে যদি কেউ বাংলাদেশ, নেপাল থেকে আসে বা ভুটান থেকে আসে বা অন্য কোনো দেশ থেকে আসে এখানে টুরিস্ট হিসেবে, তাহলে সেই ব্যক্তিটা থাকবে কোথায়? বৈধভাবে এসেও যদি সে হোটেল না পায়, তাহলে সে কি করবে? তখন বললো যে না, আমরা দেই না, অন্য কোথাও দেখতে পাবো। তো পাশে আরেকটা ছিল, ওইটা চাইতে ভালো। ওইটার নামটা আসলে মনে নেই এখন সঠিক, আমি যে হোটেলটা আছি নাম মনে নেই। এইটাতে উঠলাম, এইটাতে দেখলাম যে কিছু বলা লাগে নাই, ওরা একদম খুব আনন্দে ভাড়া দিয়ে দিচ্ছে। এটা এসি রুম নিয়েছে ভাড়া তেমন বেশি না, নন এসি 500 থেকে 600, আর এসি 1000, 1200-1500 টাকা চায়, মানে রুপি চায়। কিন্তু এখানে আসলে টুরিস্ট তেমন একটা নাই, এবং তাদের হোটেলের রুম গুলো ম্যাক্সিমাম খালি করে থাকে, যার ফলে তারা ভাড়া দিতে পারত যে যার কাছ থেকে যা পায়। তবে আমি দেখলাম যে এখন বাঙালি টাঙ্গালি আসছে, কিন্তু ঘুরতে আসে নাকি কাজে আসে জানি না। পাশে দেখলাম যে একজন বাঙালি আছে, এখানে দেখলাম আগরতলা। আবার এমনও হতে পারে যে অনেকে এখানে আগরতলা আসে, আগরতলা থেকে একদিন থেকে একটু ঘোরাঘেরা করে তারপরে বিমানে করে যার গন্তব্য কলকাতা, দিল্লি, মুম্বাই বা যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যায়। এখানে পাশেই এয়ারপোর্ট আছে। এই শহরটা মোটামুটি বলা চলে যে ঢাকা শহরের কিছু কিছু এলাকা তো অনেক উন্নত, উত্তরা, ধানমন্ডি, গুলশান, তো অনেকটা যাত্রাবাড়ি টাইপের আর কি, ঘন ঘন বিল্ডিং এবং সুউচ্চ বিল্ডিং খুব কম। বাংলাদেশের মতো এত সুউচ্চ বিল্ডিং নেই, বা কলকাতা যেরকম সুন্দর পরিচ্ছন্ন এরকম না, আছে মোটামুটি। আর রাস্তাঘাট গুলা বলা চলে যে ভাঙ্গা চূড়া, এখনো কোথাও কোথাও কাজ করে, খালাখন্দ আছে, গর্ত টর্ত এগুলো আছে, ময়লা জমে থাকে, পানিতে আছে, এরকম অবস্থা। মানে খুব বেশি বলার মতো বা উল্লেখ করার মতো কিছু নেই। তবে এখানে পাশেই কিছু টুরিস্ট স্পট আছে দেখলাম, নেহারু পার্ক আছে, তারপরে কয়েকটা লেক আছে। অনেকে বললো যে যাবেন কিনা, আমি তো ভাই আমার তো মাথাই খারাপ, কিসের আবার ঘুরবো, যাবো না, শুয়েছিলাম সারাদিন। তো আজকে এখন মোটামুটি সময় হয়ে গেছে 7টা। ইন্ডিয়ান সময় হচ্ছে এখন 6:30, আর বাংলাদেশ সময় মনে হয় 7টা। তো এখানে আর কতক্ষণ বসে থাকবো? যদি কোনো টিকিটের ব্যবস্থা, মানে টিকিটের ব্যবস্থা হয়, তাহলে হয়তো একটা ব্যবস্থা করে তারপরে হোটেলে ফিরবো আর কি। তো যাই হোক, দোয়া করবেন, তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে যথাসময়ে গন্তব্য পৌঁছতে পারি, এবং গন্তব্য থেকে যাতে খুব দ্রুত কাজ সেরে, কলকাতা থেকে কাজ সেরে যাতে ইয়েতে পৌঁছাতে পারি তাড়াতাড়ি বাংলাদেশে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর যেহেতু অনেকে আমাদের ভিসা পেয়েছে, সবার জ্ঞাতার্থে বলি যারা আমার ভিডিও দেখছেন আর কি, অনেকে আজকে নক দিয়েছে দু একজন যে ভাই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার আর ফিঙ্গারের কাজ শেষ হয়ে গেছে, সার্টিফিকেট পাইছি, এখন কি করণীয়? এখন করণীয় হলো যে আপনি ওই যে কোনো ব্যাংকে আপনি একটা ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে ডিপোজিটের রসিদ এবং একটা চিঠি দিবে ওইখান থেকে, সেটা সহ আপনি আপনার পাসপোর্ট, ট্রেনিং সার্টিফিকেট, ফিঙ্গারের যে স্লিপ ছিল সেটা, আর হচ্ছে আপনার ওই যে একজন অভিভাবক বা আপনার নমিনি থাকবে, নমিনির একটা ছবি, নমিনির এনআইডি কার্ড, আর নমিনির মোবাইল নাম্বার, এগুলো সহ আপনি পাসপোর্ট
অফিসে পৌঁছে দেন, আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে। ম্যান পাওয়ার হওয়ার পরে আমরা টিকিট করে ফ্লাইটের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ খুব দ্রুত। আর এখনো পেমেন্টের ব্যাপারে সবাই খুব উদাসীন, যেটা অত্যন্ত দুঃখজনক। ভিসা পেয়ে অনেকের দেখা গেছে যে 15-20 দিন হয়ে গেছে, এখনো টাকা পয়সা দেওয়ার কোনো নামই তারা মুখে নিচ্ছে না। মানে তাদের মনে হয় যেন কোনো টেনশনই নেই। অথচ ভিসা হওয়ার আগ পর্যন্ত কুকুর যেভাবে কামড়ায়, পাগলা কুত্তা ওইভাবে কামড়ানো হয়েছে, কিন্তু আমি টাকার জন্য এখন মনে হয় যেন ওদের পিছু কুত্তার মধ্যে ঘুরতে হইতেছে। ব্যাপারটা এরকম। তো অনেকে আবার কিছু বলার আগেই টাকা পাঠিয়ে দিচ্ছে। এটা আসলে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তার ভিতরে আসলে কি অবস্থা। তো সারা বছর মেন্টাল টর্চার করে, গালিগালাজ করে ভিসা পাওয়ার পরে এখন চুপচাপ পড়ে আছে। আমরা ফোন দেই, নানা অজুহাত দেখাচ্ছে। একজন রোগে শোকে ক্লান্ত, ভারাক্রান্ত, এই না সেই না, কেউ মারা যাচ্ছে, বাঁচতে পারতেছে না, কেউ টাকা জোগাড় করতে পারে, এইসব নানা ছল ছাত্রের 9-6 বক্ষচুকর অবস্থা। টাকা তো দিবেই, কিন্তু শেষ পর্যায়ে এসে টানা হেঁচড়া করে ওই মানে আমাকে ফাঁসানোর জন্য হয়তো অপেক্ষা করছে অনেকে। এটা আসলে এবার হবে না। আমি সবাইকে বলে দিই, আমার যারা ভিসা পেয়েছেন, যারা ভিডিও দেখছেন, তাদেরকে বলি, ভাই 1 পয়সা বাকি রেখে আর কখনোই কাউকে ওই ফ্লাইট দেওয়ার ব্যাপারে আমি হবো না ইনশাল্লাহ। কারণ ইতিপূর্বে আমি বেশ কয়েকজন একটু খাতির করেছিলাম, যারা আমাকে বুঝে শিক্ষা দিয়েছে যে আসলে এগুলো করা ঠিক না। হ্যাঁ, আপনাদেরটা যেরকম আপনারা শতভাগ বুঝে নেন, আমারটা এখন থেকে আমি শতভাগ বুঝে নেবো। শুধু তাই না, এখন থেকে আমি আরো কিছু নতুন করতে হবে। কারণ টাকা পয়সা গুলো তো আমি বাংলাদেশে রাখি না, এগুলো আমাকে ইউরোপ পাঠাতে হয়। তো সেখানে পাঠাতে হলে আমি যদি কিছুদিন আগে টাকা না পাই, সেগুলা ব্যবস্থা করা এবং যথাযথ মাধ্যম খুঁজে পাওয়া টাকা পাঠানোর জন্য, এটা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। আমি পারি না, কষ্ট হয় আমার জন্য। তো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, টাকা পয়সা কালেকশনের ক্ষেত্রে আমি আর একটু স্ট্রং অবস্থানে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর কি কিছু অ্যানাউন্স দিয়েছি আজকে, আমাদের কিছু ডিমান্ড আসছে, বিশেষ করে কিছু অয়েলডার লাগবে। চাইলে আমরা প্রতি সপ্তাহে সেই অয়েলডার দিতে পারি। অয়েলডার গুলো আসলে কোন কোয়ালিটির, কেমন কি, এইসব বিস্তারিত আমার ফেসবুকে পোস্ট করেছি, ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছি, এবং আমি চেষ্টা করবো এই বিষয়ে ছোট একটা ভিডিও হয়তো কালকে আপনাদের সামনে ইনশাল্লাহ। কি ধরনের ওয়ার্ডার লাগবে, কি কাজ করতে হবে, এবং স্যালারি ট্যালারি কি অবস্থা, এটা ছোট্ট একটা ভিডিও করে আপনাদের দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা খুব সুন্দরভাবে, সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। আল্লাহ অভিযান করেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।